হ্যালো ইনভেস্টর্স, আজ আমরা খোলাসা করব এমন একটা ক্যাটাগরির ফান্ড যেটা আমার খুব পছন্দের, ফ্লাক্সি ক্যাপ ক্যাটাগরি। তো এই ক্যাটাগরির টাস্ক এই বছরে একটু কঠিন ছিল, কারণ এই ক্যাটাগরির ফান্ড পিক করার জন্য আমাদের শুধুমাত্র ফ্লাক্সি ক্যাপকে কম্বাইন করলে হতো না, মাল্টি ক্যাপ, তারপরে কন্ট্রা ফান্ড, তারপরে ভ্যালু ফান্ড, আর শেষমেশ ফোকাস ফান্ড। তো এই 5টা ক্যাটাগরি, আর এইগুলো আমাদের চোখে ফ্লাক্সি ক্যাপের মাইনাস ভ্যারিয়েন্ট। তো আমরা এই সব কিছু নিয়েই আলোচনা করব। তো এই 5টা ক্যাটাগরির ভিতর থেকে আমাদের শুধুমাত্র একটা ফান্ড বাছাই করতে হতো, আর ফান্ড পছন্দ অবশ্যই অ্যাভেলেবেল ছিল। 113 ফান্ডের ভিতর থেকে বাছাই করতে হতো একটা। তো দিস ওয়াজ ওয়ান অফ দ্য টাফ সিলেকশন প্রসেস। কিন্তু আজ আমরা এই ভিডিওতে নিয়ে এসেছি ভারত বাংলাদেশের সেরা ফ্লাক্সি ক্যাপ, মাল্টি ক্যাপ, কন্ট্রা, ভ্যালু অ্যান্ড ফোকাস ফান্ড। তো এই সব কিছু একত্র করে বাছাই করা হয়েছে একটা ফান্ড আউট অফ 113। এই ভিডিওতে জানবো কি করে আর কোনটা ওই ফান্ড। তো দেখেন, ফান্ড ছিল 113, আর আমাদের পছন্দ করা বাছাই করা কোনো কমতি ছিল না। তো তখন আমরা ভাবলাম যে না, আমরা এবার একটু হব রুটলেস, আমাদের প্যারামিটারে কোনো রিল্যাক্সেশন আমরা দেবই না। 113 এর ভিতর তো মাত্র একটা ফান্ড লাগবে, আর সব ক্রাইটেরিয়া স্ট্রিক্টলি অ্যাপ্লাই করতে হবে। তো প্রথম ক্রাইটেরিয়া আমাদের লাগবে একটা ভালো অ্যানালিসিসের বেস তৈরি হয়। এর জন্য 10 বছরের ফান্ড হিস্ট্রি। তো যাবতীয় সকল ফান্ড 2014 এর আগের ফান্ড, প্রথমের দিকের তা সব আমরা এলিমিনেট করে দিয়েছি। আমাদের দরকার যে 10 বছর আগের ফান্ড হিস্ট্রি দেখাও। প্রতিটা অপশনে ফান্ড কেমন পারফর্ম করেছে, রোলিং রিটার্নস প্রতিটা বছরে কেমন ছিল, কেমন থাকবে, এই সমস্ত কিছু খুব মনোযোগ সহকারে মাথা ঠান্ডা করে দেখাচ্ছিল। তো যখন আমরা প্রথম অপশন দেখলাম যে সর্বনিম্ন 10 বছরের ফান্ড হিস্ট্রি হওয়া লাগবে, তো আমরা খুব কষ্ট করে 113 এর ভিতর থেকে আমাদের কাছে জীবিত ছিল 50 ফান্ড। তো এরপরে আমাদের দ্বিতীয় অপশন খুব গুরুত্বপূর্ণ ছিল, কনসিস্টেন্সি আর আপ অ্যান্ড ডাউন টার্ন। এর ভিতর ফান্ড কেমন থাকে সেটা দেখা যায়। আর রোলিং রিটার্নস এর ফিল্টার যখন আমরা লাগালাম, তখন নিজের বেঞ্চমার্কে পুনর ফান্ড কনসিস্টেন্সি বিট করে না। তো 50-এর ভিতর থেকে আমাদের কাছে অবশিষ্ট থাকে 35 ফান্ড। এরপরে তৃতীয় ক্রাইটেরিয়া হলো অ্যাক্টিভ ফান্ডে যখন আমরা যাচ্ছি, তখন যে কোনো ফান্ড খুব ভালো পারফরমেন্স করতে হবে, এটা কিন্তু জরুরি না। আর খারাপ সময় যখন ফান্ড আন্ডার পারফর্ম করে, তখন আমাদের কমফোর্ট দেয় একটা লোয়েস্ট এক্সচেঞ্জ রেশিও। তো ধরলাম ফান্ড খারাপ পারফর্ম করছে, কিন্তু অতিরিক্ত ফিস তো নেয়নি, তো মিডিয়াম কমফোর্ট পাওয়া যায় যদি এক্সপেন্স রেশিও কম থাকে। তো মূলত যখন আমরা ক্যাটাগরি এভারেজ থেকে এক্সপেন্স রেশিওকে তুলনা করেছি ইন 35 ফান্ড, তো আমাদের কাছে বেঁচে ছিল 18টি এমন ফান্ড যার হিস্ট্রি খুব ভালো ছিল, 10 বছরের হিস্ট্রি ছিল, রোলিং রিটার্নসের উপর অনেক ভালো পারফর্মও করেছে, যেগুলো ক্যাটাগরি এভারেজ থেকে কম এক্সপেন্স রেশিও চার্জ করে। তো এটা খুব ভালো একটা প্যাকেজ। কিন্তু এই সমস্ত ফিল্টার লাগানোর পর আমাদের কাছে বেঁচে ছিল 18 ফান্ড। তো 18 ফান্ডের ভিতর থেকে একটি ফান্ড আমরা কি করে বাছাই করব? তো এখানে আরো 3-4টা ফ্যাক্টর আরও ছিল। প্রথমত অ্যাসেট ম্যানেজমেন্ট, কোম্পানির রেপুটেশন, ওদের কাছে 1 কি 2টা হিরো ফান্ড আছে নাকি জেনারেলি ওদের ফান্ডগুলো ভালো পারফর্ম করে। তো এমসি ফিল্টার দেখা হলো। এরপর আসলে ফান্ড ম্যানেজার যে আছে তার ক্যারিয়ার কেমন ছিল, ও আগে কেমন, ও কোন ফান্ডটা ম্যানেজ করেছে, ও যখন থেকে এই ফান্ড ম্যানেজ করতেছে তখন থেকে এই ফান্ড কেমন চলেছে। তো ফান্ড ম্যানেজার আর ওদের যে টিম আছে তাদের হিস্টোরি আমরা অ্যানালাইজ করেছি। তারপর আমরা এসেছি চার্নিং এ, কোন ফান্ড কতটা চার্নিং করে থাকে, যতটা বেশি চার্নিং হবে তার থেকে এটা বোঝা যায় যে এই ফান্ড নিজের ফিলোসফিকে নিয়ে, নিজের স্টাইলকে নিয়ে, নিজের ম্যান্ডেটকে নিয়ে ক্লিয়ার না। চার্নিং আমাদের জন্য কখনো কখনো কনফিউশন দেখাতো। তো লোয়ার চার ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো এই 3টে অপশন যখন আরো বেশি লেগে গেল, তখন 80 ফান্ডের ভিতর থেকে 4টা এরকম ফান্ড আমরা পেলাম যেগুলো আসলেই খুব ভালো লাগছিল আমাদের কাছে। তো এখন আমার না ফান্ডের নাম সবসময় মনে থাকে না। তো আপনার স্ক্রিনের সামনে রয়েছে 4টা ভারতবর্ষের সেরা ফান্ড, খুব ভালো রেপুটেশন এএমসি আছে, ট্র্যাক রেকর্ডও ভালো আছে ফান্ডের, বোলিং রিটার্নসও ভালো আছে, এক্সপেন্স রেশিও ম্যানেজেবল। তো এই 4টা এরকম ফান্ড যার ভিতর থেকে উইনার বাছাই করা প্রচুর প্রচুর ডিফিকাল্ট। কিন্তু এখানে একটা বিষয় আপনারা নোটিস করেন, এখানে ফোকাস ফান্ডও আছে, এখানে কন্ট্রা ফান্ডও আছে, আর ফ্লাক্সি ক্যাপ ফান্ডও আছে। আর আমরা তুলনা করছিলাম ভ্যালু ফান্ড আর মাল্টি ক্যাপ ফান্ড। তো 5টা ক্যাটাগরিকে আমরা কম্পেয়ার করছিলাম, যার ভিতর 3টা ক্যাটাগরি ফান্ড তো এখানে আছে। আর এই 2টা ক্যাটাগরি অ্যাটলিস্ট লেভেলের মাধ্যমে, লেভেলকে যদি আমি দেখি তো পুরোপুরিভাবে এলিমিনেট হয়ে গেছে। তো এই 4টার ভিতর থেকে সেরা বাছাই করে বের করি,
এর আগে এটা আমাদের বেশি প্রয়োজনীয় যে এটা আগে আমাদের বুঝতে হবে যে এই ৫টা ক্যাটেগরি আসলে কি? এর ভিতরে কি মাইনাস ডিফারেন্স আছে? আর কেন আমরা একে কম্বাইন করলাম? সবথেকে ১ম এ আসি ফ্লাক্সি ক্যাপ ফান্ডে। ফ্লাক্সি ক্যাপ নামের ভিতরেই মর্ম আছে। যেমন ফ্লাক্সিবল। তো এটা এমন একটা একান্ত ক্যাটেগরি যেখানে ফান্ড ম্যানেজারের পুরোপুরি স্বাধীনতা আছে। একদম পুরোপুরি ফ্রিডম আছে। ম্যানেজার যদি চায় তাহলে যত খুশি তত টাকা ফ্লাক্সি ক্যাপে লাগাতে পারে, যত খুশি তত টাকা মিড ক্যাপে লাগাতে পারে, এই স্মল ক্যাপে যত খুশি তত টাকা লাগাতে পারে। ভ্যালু ওরিয়েন্টেড স্টক চাই নিতে পারে, গ্রোথ ওরিয়েন্টেড নিতে পারে, কন্ট্রাও নিতে পারে, আর মোমেন্ট টার্মও নিতে পারে। এর মানে এমন একটা নিজস্ব সেরা অ্যাক্টিভ ক্যাটাগরি যেখানে ফান্ড ম্যানেজারের স্কিল ডিটারমাইন করবে যে ওই ফান্ডের রিটার্ন কেমন হবে বা ওই ফান্ডের ম্যান্ডেট। যেমন লার্জ ক্যাপে অনেক রেস্ট্রিকশন আছে, মিড ক্যাপে অনেক রেস্ট্রিকশন আছে। তো ওই রেস্ট্রিকশনগুলো এখানে নেই। এখানে আন্ডার পারফর্মের কোনো এক্সকিউজ হয় না। তো এখানে ডিসপ্রপোর্শনালি হাই ওয়েটেজ আমাদের দিতে হয় ফান্ড ম্যানেজমেন্টের ট্র্যাক রেকর্ড, ফান্ড ম্যানেজমেন্ট টিম এর এক্সপেরিয়েন্স আর ওর প্রেয়ার সেবি। এটা প্যানিক্যাল একটা অ্যাক্টিভ ফান্ডসে। আর এই ফ্রিডমের সাথে সাথে চলে আসে অনেক অনেক দায়িত্ব আর অনেক বেশি আউট পারফর্ম বা আন্ডার পারফর্ম করার ২ ধরনের রিস্ক রিওয়ার্ড। তো ফান্ড ম্যানেজমেন্ট টিম আর কনসিস্টেন্সি এই ক্যাটাগরিতে আমাদের প্রচুর দরকার। তো এর থেকে সিমিলার কিন্তু অল্প একটু রেস্ট্রিক্টেড ক্যাটাগরি হলো মাল্টি ক্যাপ, যেখানে আগের মতন মাল্টি এর মানে হলো আপনারা ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ইনভেস্ট করতে পারবেন। কিন্তু এখানে অল্প একটু একে ডিফাইন করছে যে আপনাকে ১০০ টাকা থেকে কমপক্ষে ২৫ টাকা লার্জ ক্যাপে লাগাতে হবে, কমপক্ষে ২৫ টাকা মিড ক্যাপে লাগাতে হবে, কমপক্ষে ২৫ টাকা স্মল ক্যাপে লাগাতে হবে। আর যে ২৫% টাকা বেঁচে রইল সেই টাকা দিয়ে আপনি আপনার মত মেতেন, যা খুশি তাই করেন, যেখানে খুশি লাগান। এই জায়গায় ফ্লেক্সিবিলিটি আছে। মূলত আমি যদি বলি তো এই ক্যাটাগরিতে প্রচুর ফ্লেক্সিবিলিটি আছে। আপনি যদি চান তাহলে আপনি যেকোনো মার্কেট ট্যাপে আপ টু 50% এর ইনভেস্টমেন্ট আপনি করতে পারবেন। কিন্তু এখানে প্রবলেম তখনই আসে যখন মার্কেট প্রচুর বুল রানিংকে চায়। আর আমি জানি যে এখান থেকে কোনো না কোনো সমস্যা হতে চলেছে, বিশেষ করে স্মল ক্যাপে। তো কখনো কখনো আমি যখন সেফটি খুঁজি যে এই সুযোগে স্মল ক্যাপ থেকে বেরিয়ে আসতে হবে, অল্প একটু ক্যাশ টাকায় বসে পড়তে হবে বা অল্প একটু লার্জ ক্যাপ মিড ক্যাপের এক্সপোজার বাড়িয়ে দিতে হবে। তো এর জন্য এইসব জায়গায় এই ক্যাটাগরি অল্প একটু রেস্ট্রিক্টেড হয়ে যায়। তো এরকম মার্কেটে আর এমনিতে মার্কেট অনেক নিচে নেমে গেছে, কিন্তু মার্কেট এখনো অনেক দামে। তো যদি কেউ সেফটি খুঁজছে তো এখানে ফান্ড ম্যানেজার অল্প একটু হলেও ফেঁসে যায় যে ২৫% টাকা তো স্মল ক্যাপে লাগাতে হবে বাধ্যতামূলক। তো যদি তার কাছে এটা কোনো চিন্তার বিষয় না মনে হয় যে এটা কোনো চিন্তার বিষয় না, স্মল ক্যাপের বিষয় নেই, তাহলে ঠিক আছে। তো ভালো লাগুক বা না লাগুক লাগাতে তো হবে বাধ্যতামূলক। তো এই স্ট্রিকশন চলে আসে। আর এর পরের ক্যাটাগরি হলো কন্ট্রা ফান্ডের। তো এখন এটা প্রচুর স্ট্রিক্ট ডেফিনেশন না, কন্ট্রা ইজ জেনারেল, কারণ একটা থিমেটিক্যাল থিওরিটিক্যাল কোয়ালিটেটিভ অ্যানালিসিস আছে। তো কন্ট্রাকে আপনি এরকম ভাবেন যে এটা এমন একটা ফান্ড যে চেষ্টা করে এরকম স্টক পিক করার জন্য যাতে মার্কেট এখনো অনেক বেশি ভুলিশ নেই বা যে স্টক ইন্ডাস্ট্রিকে মার্কেট ইগনোর করছে বা যার ভিতরে ভুলিশ ট্রেন্ড নেই। তো এখন এই ফান্ড অল্প একটু টিকি হতে পারে ইন দ্য লং রান যদি সঠিক বেট পড়ে আমার। যদি আমি সঠিক সেক্টরের বিষয় ভাবি যে আজ মার্কেটকে ইগনোর করছে, কিন্তু এখান থেকে ৫ কি ৭ বছর পর মার্কেটে রিয়েলাইজ হবে আর মার্কেট প্রচুর ভালো রিটার্নসও দিয়ে দেবে। বাট আমি যদি এরকম একটা সেক্টর বেছে নিই যেটা আজ তো নেগেটিভ আছেই আর এখান থেকে ৫ কি ১০ বছর পর খারাপই করবে, ওর ভিতর মোমেন্টাম আসবেই না, তো এই ফান্ড প্রচুর আন্ডার পারফর্মও করতে পারে। এই ধরনের একটা কনসেন্ট্রেট ফান্ড যেটা অ্যাটলিস্ট ইন থিওরি ওইসব স্টকের পোর্টফোলিও বানাচ্ছে যেটা ইগনোর আছে, নেগলেক্টেড আছে, অল্প একটু রিক্সিও হয়ে যায়। ডেফিনেটলি যখন আপনি এরকম ইগনোর পকেটসে যাওয়ার চেষ্টা করেন তো তখন আপনি ভ্যালু পাবে, আন্ডার ভ্যালু বার্গেন স্টকস পাবে। কিন্তু যদি আপনার ভ্যালু দরকার তো দেন আই থিঙ্ক নেক্সট ক্যাটাগরি ইজ বেটার, ভ্যালু ফান্ড। ভ্যালু ফান্ডে সাধারণত ফোকাস থাকে এই যে পিভি ম্যাট্রিক্স, পি ম্যাট্রিক্স, পেগ রেশিও, এই যে সমস্ত ট্র্যাডিশনাল বেসিক ভ্যালুয়েশন ম্যাট্রিক্স আছে ওকে ব্যবহার করে আর তার সাথে সাথে কোয়ালিটি খুঁজে। তো কোয়ালিটি প্লাস ডিসেন্ট বার্গিন প্রাইস এই ২ ধরনের কম্বিনেশন এই ফান্ডকে অ্যাটলিস্ট থিওরিটিক্যালি খোঁজার চেষ্টা করে। কিন্তু একটা সমস্যা আছে যেটা আমি আপনাদেরকে খুলে বলতে চাই। দেখেন যেরকম মাল্টি ক্যাপে ডেফিনেশন ফিক্সড আছে, যেমন ২৫% এখানে, ২৫% এখানে আর ২৫% ওখানে। ঠিক তেমন মিড ক্যাপে ফিক্সড আছে, লার্জ ক্যাপে ফিক্সড আছে। আর এই যে কন্ট্রা বা ভ্যালু ফান্ড এখানে না এরকম বেশ কোনো ফিক্সড কোনো ক্রাইটেরিয়া নেই।
তো কোনো না কোনো সময় কি হয়, কোনো ফান্ড লেভেল হয়ে থাকে কন্ট্রা, লেভেল হয়ে থাকে ভ্যালু, বাট এইগুলো এই ফান্ড প্র্যাকটিস করে না। ও করে থাকে খালি অন্য ফান্ডের মতন অপারেট। আর সেবির রুলস হলো একটা ফান্ড ক্যাটাগরিতে আপনি একটাই স্কিমস লঞ্চ করতে পারবেন। আগে অনেক করা যেত, কিন্তু এখন আজ সমস্ত মিউচুয়াল ফান্ড কোম্পানি একটা লার্জ ক্যাপ ফান্ড রাখে, একটা মিড ক্যাপ ফান্ড রাখে। তো কখনো কখনো কি হয়, এই যে ক্যাটাগরি কন্ট্রা, ভ্যালু, ফোকাস, এই এমসি এর অজুহাত হয়ে যায় যে সিমিলার পদ্ধতিতে অন্য একটা ফান্ড বের করে আবার টাকা একত্র করা। এর জন্য এই ক্যাটাগরি আমাকে অল্প একটু হলেও ভয় দেয়। ভ্যালু, কন্ট্রা, কি জানি এরা কোন লেভেল পর্যন্ত খেয়াল রাখছে, কি রাখছে না। আর সেটা মাঝে মাঝে দেখাও যায়, পি রেশিওতে, পিভিতে, হোল্ডিংয়ে কিছু তো দেখা যায়। আর কখনো কখনো এরকম মনে হয় যে এরা নিজের লেভেলকে ফলো করছে না, শুধুমাত্র নাম সুনাম কামানোর জন্য একটা ফান্ড লাগাতে হতো, এর জন্য এই লেভেল লাগিয়েছে। তো এই দুই ক্যাটাগরিতে এই সমস্যা আছে। নাম্বার 3, ফোকাস ফান্ড। এই ক্যাটাগরি আমার খুব পছন্দের, কারণ আমি যখন লার্জ ক্যাপ ফান্ড বাছাই পর্বতে বলেছিলাম, ও হ্যাঁ ভালো কথা, এই ভিডিও যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই যেয়ে দেখে নেবেন। পাশে তো আপনি দেখতেই পাচ্ছেন, আর আমি ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। ওখানে আমরা লার্জ ক্যাপ ফান্ডকে বাছাই করে তুলে ধরেছে। তো উই প্রেফার এখানেও 30টার থেকে কম স্টক যেন না থাকে, কারণ সায়েন্টিফিক অ্যানালিসিস এটা বলে যে 30টা স্টকসের পর থেকে ডাইভার্সিফিকেশনের সুবিধা শেষ হয়ে যায়। তো আমি আবারও আগের মতন স্টাডি করে এই সিদ্ধান্ত নিয়েছি যে 30টা বা ফোকাস পোর্টফোলিওতে উই ডিপলি বিলিভ যে ইজ গুড। তো ফোকাস ইজ দ্য ক্যাটাগরি যেখানে সেলিং লিমিটেড আছে, যে 30টা ফান্ড থাকবে বা তার থেকে কম থাকবে, আপনি অনেক বেশি ওভার ডাইভার্সিফাই পোর্টফোলিও করতে পারবেন না। তো এটা একটা খুব ভালো দিক। তো এখানে ক্যাটাগরি বা ক্লাস নিয়ে মার্কেট ক্যাবয়েস সেই ফ্লেক্সিবিলিটি আছে। আর এখানে রেস্ট্রিকশনও আছে যে এমনটা হবে না যে 100 স্টকস নিয়ে বসে থাকবেন, অল্প একটু কনসেন্ট্রেট এক্সপোজার দেও নিজের ইনভেস্টার্সদের। তো যখন এই সমস্ত দিক আমাদের কাছে আসে, আর যখন আমি নিজেই নিজের কাছে এটা প্রশ্ন করি, আমাদের টিম মেম্বারদের সঙ্গে এটা খুলে বলি যে একটা আইডিয়াল ফান্ড, একটা স্বপ্নের ফান্ড কেমন হবে, কেমন হওয়া উচিত, যদি একটা স্বপ্নের মিউচুয়াল ফান্ড হয় তাহলে কেমন হবে, আর আমরা এখান থেকে আরো বেশি গ্রো করি, তো আমরা কেমন অ্যাপ্রোচ নেওয়ার সিদ্ধান্ত নেব, আমাদের স্বপ্নের ফান্ড নেওয়ার সিদ্ধান্ত কেমন হবে, তার কোয়ালিটি কেমন হবে। যেমন ফ্ল্যাক্সি ক্যাপ হতে পারে, কারণ ফান্ড ম্যানেজারের ওর ভিতরের জন্য সম্পূর্ণ ফ্লেক্সিবিলিটি থাকে অন পিকিং দ্য রাইট স্টকস। আবার ফোকাসডও হতে পারে। তো মূলত আমরা 30টা স্টকসের উপরে যাব না। নাম্বার 3, ভ্যালুও হতে পারে। উই ডোন্ট ওয়ান্ট টু এক্সট্রিমলি ওভারপে ফর গ্রোথ। আমি ওখানে কমফোর্টেবল বোধ করি না। আমি কোয়ালিটি এর সাথে কম্প্রোমাইজ করি না, বাট কোয়ালিটি অ্যান্ড রাইট প্রাইস, কোয়ালিটি অ্যান্ড এনি প্রাইস না। তো আমার ফান্ড পোর্টফোলিওতে ফ্লেক্সিবিলিটি হবে, ভ্যালু হবে, আর ফোকাসডও হবে। তো এরকম ফান্ড আমার দরকার। আর যখন আমি এই 3টা কোয়ালিটিস কম্বাইন করার চেষ্টা করি, আর আজকের এর অপশন দেখি যে আজকে কি অপশন আছে, এবং দীর্ঘ কয়েক বছর ধরে একই সমাধান, একই উত্তর আমাদের সামনে আসতেছে, সেটা হলো পারিক ফ্লাক্সি ক্যাপ ফান্ড। এই নমিনাল ট্র্যাক রেকর্ড বিগত 7টা বছর ধরে আমরা এই ফান্ডের কথা বলছি, বিকজ ব্রিলিয়ান্ট কনসিস্টেন্স টিম আজ পর্যন্ত কখনো এই ফান্ড অ্যাসেট গেদারিং এর লোভ দেখায়নি। অনেক রেয়ার, সিলেক্টেড, ক্লিয়ারলি ডিস্টিংক্ট ফান্ড এনারা মার্কেটে নিয়ে আসে, ওভারলেপ হয় না। ইএলএসএস এ আছে, কিন্তু ওটা একটা ভিন্ন টপিক বা একটা ভিন্ন বিষয়। বিগত 2 বছরে কি এটা আউট অফ টপ পারফর্ম ছিল? না, ছিল না, বাট এটার একটা রিজন আছে, ইনকাম ভ্যালু বেসড অ্যাপ্রোচ। তো মার্কেট যখন এক্সপেন্সেস হয়, তখন এই ফান্ড ক্যাশ টাকা নিয়ে একটু বসে থাকে, অপেক্ষা করে। যেমন এখন এদের পোর্টফোলিওতে 60 কি 70% ক্যাশ টাকা আছে, আর ওই ক্যাশ টাকায় শুধুমাত্র এফডি এর মতন রিটার্ন আসতেছে, যার কারণে অন্য ফান্ড রিটার্ন ইন বুলিশ মার্কেট, আর হঠাৎ ধরা খাবে, মার খাবে, বিপদে পড়বে অন্য ফান্ড। আমার কাছে এরকম ফান্ড মোটেও পছন্দ না, যে ফান্ড বুলিশ মার্কেটে টপ পারফর্ম করে। আমার উদ্দেশ্য হলো খারাপ সময়ে, খারাপ মার্কেটে সবথেকে কম আন্ডার পারফর্ম যেন করে, যাতে কারোর ক্ষতি যেন না হয়। কনসিস্টেন্সি থাকবে, বিশ্বাসযোগ্য থাকবে, আর এর অ্যাপ্রোচ মূলত আমার খুব পছন্দের। তো বিগত কয়েকটা বছরের মতন এই বছরেও
ফ্লাক্সি ক্যাপ, মাল্টি ক্যাপ, কন্ট্রা, ভ্যালু অ্যান্ড ফোকাস ফান্ডের ভিতর থেকে আমাদের সেরা বাছাইকৃত ফান্ড হলো পারিক ফ্লাক্সি ক্যাপ ফান্ড। ধন্যবাদ। Yeah, I know sometimes